ডেফিনিশন দেওয়া আছে, এ টু জেড এ পাওয়া যায় বা অনেক বইতে পাওয়া যেতে পারে, কিন্তু গুছিয়ে অনেকে বলতে পারে না। তো এই ডেফিনিশন বলার ক্ষেত্রে আমি অনেকগুলো ডেফিনিশন দেখেছি। আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে ক্যাটজাং এর ফার্মাকোলজি যে ডেফিনিশনটা আছে। সেটা কি? সেটা হচ্ছে, ডেফিনিশনটা হচ্ছে এরকম: আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আশরাফ শুনতে পাচ্ছি, কিন্তু স্যারের মনে নেট প্রবলেম করছে। না স্যারেরটাও আমি শুনতে পাচ্ছি। তো শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, রিভার্সিবল লস অফ সেন্সেশন with or without loss of consciousness. এই যে ডেফিনেশনটা, এটা কিন্তু মোটামুটি দেখবেন যে স্যুট করে। কিরকম? এখন যদি জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ জেনারেল অ্যানেস্থেসিয়া, হোয়াট ইজ জেনারেল অ্যানেস্থেসিয়া, তাহলে আমরা বলতে পারি যে ইট ইজ এ প্রসেস হোয়ার দেয়ার ইজ রিভার্সিবল লস অফ সেন্সেশন উইথ লস অফ কনসাসনেস। যদি প্রশ্ন করা হয় যে বাবা ভাবি আমরা রিজিওনাল অ্যানেস্থেসিয়া ডেফিনিশনটা কি, তাহলে আমরা বলতে পারি যে there is reversible loss of sensation to some part of a human body with or without loss of consciousness. রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিলে কখনো কখনো আমরা কনকমিটেন্ট জেনারেল অ্যানেস্থেসিয়া প্রোভাইড করি, কখনো করি না। সুতরাং যদি আমরা ডেফিনিশনের কথা ভাবি, আমার মনে হয় ক্যাটজাং এর এই যে ডেফিনিশনটা আছে, এই ডেফিনিশনটা অনেকখানি ভালো। এরপরে যে কোশ্চেনটা আসতে পারে সেটা হচ্ছে হোয়াট আর দ্য টাইপস অফ অ্যানেস্থেসিয়া। টাইপস অফ অ্যানেস্থেসিয়া আপনারা নানান বইতে নানান ভাবে দেখবেন। টাইপস অফ অ্যানেস্থেসিয়া অনেকভাবে লেখা যায়, তবে মেজরিটি বইগুলোতে যেভাবে পাবেন জেনারেল অ্যানেস্থেসিয়া, রিজিওনাল অ্যানেস্থেসিয়া, লোকাল অ্যানেস্থেসিয়া and monitored anesthesia care. জেনারেল অ্যানেস্থেসিয়ার কথা যদি আমরা বলি, তাহলে ইনহেলেশনাল আর একটা হচ্ছে রিল্যাক্সেন্ট। এখন আমরা বাকিগুলোর কথায় একটু পরে আসব, আগে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়ার ধরে কতগুলো জিনিস আলাপ করি। জেনারেল অ্যানেস্থেসিয়া কি যেহেতু প্রথম শুরু হয়েছে অ্যানেস্থেসিয়ার জগতে, তো তার যে স্ট্যান্ডার্ড ধরেই কিন্তু অ্যানেস্থেসিয়ার কথাগুলো বেশি আসে। যেমন যদি প্রশ্ন আসে যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ অ্যানেস্থেসিয়া, আসলে মেইনলি যেটা মিন করে সেটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেসিয়ার কম্পোনেন্ট গুলো কি কি। তো আমরা জানি যে 3টা বা 4টা ক্রাইটেরিয়া দিয়েই জেনারেল অ্যানেস্থেসিয়া ফুলফিল করে। তো সেগুলো তখন ট্রায়াডও বলা হয় আর কোয়াড্রেটও বলা হয়। তার মধ্যে কমন যেটা হচ্ছে যে আনকনসাসনেস বা হিপনোসিস। 2 নম্বরে অ্যানালজেসিয়া, হিপনোসিসের সঙ্গে অ্যামনেসিয়া লিখতে পারেন। কোথাও কোথাও লেখা আছে একাইনেসিয়া অথবা রিফ্লেক্সিয়া। তার মানে এটা মিন করা হয় যে মাসেল মুভমেন্ট যথাসম্ভব কমিয়ে আনা, আর রিফ্লেক্সিয়া আমরা মিন করি যে সিম্প্যাথেটিক রেসপন্স যেগুলো হয় সেগুলো যেন মিনিমাম হয় অথবা না হয়।
সুতরাং কম্পোনেন্ট আমরা 3টা বলতে পারি অথবা 4টা বলতে পারি, তাতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কম্পোনেন্টের পরে যে প্রশ্নটা আসতে পারে যে হোয়াট আর দ্য স্টেপস অফ অ্যানেস্থেসিয়া, আবার ওই জেনারেল অ্যানেস্থেসিয়াকে ধরেই আমাদের আলোচনায় যেতে হবে। স্টেপস যদি বলি তাহলে কিন্তু 3টি। এক কি? ইন্ডাকশন, 2 মেইনটেনেন্স, 3 ইমার্জেন্স। এখন প্রশ্ন আসে তাহলে প্রি অক্সিজেনেশন, ইনটিউবেশন, ল্যারিঙ্গোস্কোপি এগুলো কি বলবো কি বলবো না। স্টেপস এর মধ্যে অ্যানেস্থেসিয়ার স্টেপস যদি আপনি দেখেন তাহলে মূলত 3টি, সেটা হচ্ছে ইন্ডাকশন, 2 নম্বর মেইনটেনেন্স, এমার্জেন্স। ওগুলো যদি কেউ বলে সেটা বইয়ের মোতাবেক হয় না। বই যদি আপনি উল্টান তাহলে দেখবেন যে স্টেপস এভাবেই লেখা আছে। কিন্তু যেটা জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ ইন্ডাকশন, ডিফাইন ইন্ডাকশন। ইন্ডাকশন অফ অ্যানেস্থেসিয়া বাই ডেফিনিশন এটা হচ্ছে ট্রানজিশন from awake to anesthetized state. Transition from awake to anesthetized or unconscious state is induction. এবং সহজে আমরা বুঝি যে এই ইন্ডাকশনটা আমরা ইন্ট্রাভেনাস ইন্ডাকশনও করি, আবার ইনহেলেশনাল ইন্ডাকশনও করি। এই ক্ষেত্রে আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই তাহলে দেখব যে একসময় শুধুমাত্র ইথার ব্যবহৃত হতো ক্লোরোফর্ম। কিন্তু বিংশ শতাব্দীর গোড়াতে এসে নতুন একটা টার্মিনোলজি আসে, সেটা হচ্ছে ব্যালান্সড অ্যানাস্থেসিয়া। এই ব্যালান্সড অ্যানাস্থেসিয়া এটা ক্রাইল নামে একজন ডাক্তার প্রথম ডিফাইন করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে রিফাইন করেন জে.এস. লান্ডি। জে.এস. লান্ডির নাম আমরা অনেকেই জানি। তিনি হচ্ছেন ডেভেলপার এন্ড ফার্স্ট ইউজার অফ থায়োপেন্টাল সোডিয়াম। তো এই ডক্টর জে.এস. লান্ডি ইনি 1926 সালের দিকে কনসেপচুয়ালাইজ করেন ব্যালান্সড অ্যানাস্থেসিয়া। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে যে আমরা যে কম্পোনেন্ট গুলো বললাম একটু আগে, এই কম্পোনেন্ট প্রত্যেকটি কম্পোনেন্ট উইল বি অ্যাচিভড বাই এ ডিফারেন্ট ড্রাগ। তাহলে হিপনোসিস, অ্যাচিভ করবে একজন, অ্যানালজেসিয়া একজন, এবং মাসল রিল্যাক্সেশন যেটা আমরা বলছি অ্যাচিভ করবে আলাদা ভাবে। তাহলে লাভ কি হবে? লাভ হবে দুটো। একটা হচ্ছে ম্যাক্সিমাইজ দি ইফেক্ট অর component achieving the components of anesthesia, আর একটা হচ্ছে minimizing the toxic effects। হিসাব করে দেখেন, এখনো সাধারণ মানুষ জিজ্ঞাসা করে কখন জ্ঞান ফিরবে।
সেটা কিন্তু তারা বলে যে অতীতের যে অভিজ্ঞতা, যে কোনো অপারেশন হলে দীর্ঘক্ষণ মানুষ সচেতন থাকে, সেখান থেকে মানুষের একটা অ্যাংজাইটি কাজ করে। কিন্তু আমরা তো এখন জানি যে ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া আমরা যেহেতু প্রোভাইড করি, তাহলে আমরা একটা ওষুধ দিয়ে ইন্ডাক্টেড করি, পেশেন্টকে ইন্ডাকশন করি, তারপর আমরা মেনটেন করি, এবং এমার্জেন্সির ক্ষেত্রে আমরা টেইলরিং করে পেশেন্টকে আবার ফিরিয়ে আনি। এরপরে আমি একটা জিনিসের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব। তাহলে আমরা আলোচনা করলাম ডেফিনিশন, টাইপস এর মধ্যে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া আলোচনা করেছি। এরপরে রইল রিজিওনাল অ্যানেস্থেসিয়া। রিজিওনাল অ্যানেস্থেসিয়ার উদাহরণ আমাদের জানা, সেন্ট্রাল নিউরোঅ্যাক্সিয়াল ব্লকস, যার মধ্যে স্পাইনাল, এপিডুরাল, কডাল ইত্যাদি ইত্যাদি। আমরা ব্রেকিল প্লেক্সাস ব্লকের কথাও জানি। আর একটা জিনিস হচ্ছে যে যেটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস রিজিওনাল অ্যানেস্থেসিয়া, বা যেটাকে বায়ার্স ব্লক নামেও আমাদের কাছে পরিচিত। আমরা অনেকেই প্র্যাকটিস করেছি বা করি, কিন্তু এটা খুব পপুলার হয়ে ওঠেনি আমাদের কাছে। যদি বলা হয় যে লোকাল অ্যানেস্থেসিয়া, এর উদাহরণ কি, আমরা বলতে পারি একটা হচ্ছে টপিক্যাল অথবা সারফেস অ্যানেস্থেসিয়া। উদাহরণ হতে পারে একটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। আপনারা দেখবেন যে খেলার মাঠে প্লেয়াররা একটু ইনজিওর্ড হলে বা ব্যথা পেলে যেটা স্প্রে করা হয়, স্প্রে অ্যানেস্থেসিয়া ইথাইল ক্লোরাইড আমাদের দেশেও পাওয়া যায়। এবং অনেক সময় উপজেলা হাসপাতালে কাজ করার সময় আমরা ছোটখাটো যে কাজ, ইলেভালশন, ফরেন বডি রিমুভাল, ইথাইল ক্লোরাইড অ্যাপ্লাই করে আমরা কাজ করেছি। আর কি, আর হচ্ছে এমলা পাওয়া যায় পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়ায়। ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানেস্থেটিক্স এর যথেষ্ট গুরুত্ব আছে। এই যেমন গেল সারফেস বা টপিক্যাল। আমরা জানি যে সাবকিউটেনিয়াস ইনফিল্ট্রেশন ব্যবহার করেও ছোটখাটো সার্জারি করা সম্ভব। এই আলোচনার পরে তাহলে ডেফিনিশন, টাইপস, কম্পোনেন্ট, স্টেপস, এরপরে যেটা আলোচনায় আনা দরকার সেটা হচ্ছে স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া। স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া। আমরা যেহেতু এখন বেশিরভাগ ক্ষেত্রে আইভি ইন্ডাকশন করি এবং মেইনটেনেন্স হয় মাসল রিল্যাক্সেন্ট ব্যবহার করে, সুতরাং ইনহেলেশনাল অ্যানেস্থেসিয়ার মতো স্টেজ অফ অ্যানেস্থেসিয়া এখন আমাদের কাছে অত গুরুত্ব বহন করে না। কিন্তু অনেক ক্ষেত্রে ইনহেলেশনাল অ্যানেস্থেসিয়ার প্রয়োগ গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, সে আলোচনা একটু পরে আসছি। সেই জন্যে স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া আমাদের জানা দরকার। স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া যে ভালো বুঝবে পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়া অথবা ডিফিকাল্ট এয়ারওয়ে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, অথবা অনেক ক্ষেত্রে আমরা রিজিওনাল অ্যানেস্থেসিয়ার সঙ্গে যে ইনহেলেশনাল টেকনিক ব্যবহার করি, সেইটার দক্ষতা তার অনেক বেশি বৃদ্ধি পাবে, এবং একই সঙ্গে এমার্জেন্স কন্ট্রোল করার ক্ষেত্রে বা এমার্জেন্সির লেভেল বোঝার ক্ষেত্রে একজন অ্যানেস্থেটিস্ট অনেক দক্ষ হয়ে উঠবে। আমরা জানি যে স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া, এটাকে গুইডলস স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া বলা হয়। গুইডেলের নাম আমাদের জানা, কেন? গুইডলস এয়ারওয়ে। মাউথ গ্যাগ যেটা আমরা বলি, অনেকে বলে, আমরা বলি না, আমাদের আধুনিক যারা পড়াশোনা করছি, যে গুইডেলের অবদান অ্যানেস্থেসিয়ায় অন্যতম হচ্ছে এয়ারওয়ে আর এই স্টেজেস অফ অ্যানেস্থেসিয়া। এছাড়া আরো অনেক কিছু আছে, সেটার দিকে আমরা এখন আর যাচ্ছি না। এবং যুদ্ধক্ষেত্রে
মোটর বাইক অ্যানেস্থেটিস্ট নামে গুইডেল পরিচিত ছিলেন এবং অনেক মেডিকেল স্টাফকে তিনি ইথার অ্যানেস্থেসিয়া নিরাপদে প্রয়োগ শিখিয়েছিলেন, যে কারণে তাকে এই স্টেজগুলো শিখিয়ে নিতে হয়েছিল। এবং অনেক রোগীকে প্রিমেডিকেট করা হতো মরফিন এবং অ্যাট্রোপিন দিয়ে। তারপর শিমেল বুশ মাস্ক ব্যবহার করে পেশেন্টকে ইথার ব্যবহার করে তার যে ডেপথ অফ অ্যানেস্থেসিয়া সেটা নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন গুইডেল। গুইডেলের যে স্টেজ কয়টি আমরা জানি যে স্টেজ হচ্ছে 4টি। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। আপনারা স্মিথের বইয়ে দেখবেন যে এখনো কিন্তু গুইডেলসের এই যে ডেপথ অফ অ্যানেস্থেসিয়া অ্যাসেসমেন্ট এটাকে বাদ দেওয়া হয়নি, তার গুরুত্ব আছে বলেই বাদ দেওয়া হয়নি। মর্গানে পাবেন না, কিন্তু দেখবেন স্মিথে সে প্রথম থেকে এখন পর্যন্ত এই 7ম এডিশনেও এটা কিন্তু আছে। এই স্টেজগুলোর নাম কি? স্টেজ অফ অ্যানালজেসিয়া, stage of excitement by excitation, stage of surgical anesthesia, stage of medullary paralysis। অর্থাৎ এই স্টেজ 4-এ যদি চলে যায় এবং আপনি সতর্ক না হন তাহলে পেশেন্ট মে লিড টু ডেথ। এবং আমাদের প্রয়োজন এই সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া, যার আবার 4টা প্লেন আছে, প্লেন 1, প্লেন 2, প্লেন 3, প্লেন 4। যদি বলা হয় যে সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া কোন স্টেজ কোন প্লেনে আপনি কোন প্লেন অ্যাচিভ করতে চান, তাহলে আমরা বলি যে স্টেজ 3, প্লেন 3। যদিও কোনো কোনো অপারেশন এই 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 স্টেজ এই প্লেনেও সমস্যার সৃষ্টি করতে পারে, তার সংখ্যা খুব কম, সে আলোচনা আমরা একটু পরে আসছি। এখন এই যে স্টেজগুলো কি করে আমরা শিখতে পারি, কি করে নির্ণয় করেছিলেন গুইডেল, এবং আমরা কি করে সেটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি, সেটা জানতে গেলে আমাদের যে জিনিসগুলো সেটা হচ্ছে স্টেজগুলো নির্ণীত হয়েছে। একটা হচ্ছে রেসপিরেটরি প্যাটার্ন, রোগীর রেসপিরেশনটা কেমন থাকে যদি আমরা অবজার্ভ করি তাহলে পিউপিলের দিকে তাকানো যেতে পারে। আর হচ্ছে আই রিফ্লেক্সেস, আর হচ্ছে রেসপিরেটরি রিফ্লেক্সেস। এই 4টা জিনিস মূলত দেখা হয়। আমি একটু জায়গা বাড়িয়ে নিই। স্টেজেস 1, স্টেজ 1 যেটা আমরা বলছি যে স্টেজ অফ অ্যানালজেসিয়া। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখন যেসব ওষুধ ব্যবহার করি তাতে সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। আমরা হ্যালোথেন ব্যবহার করি, আমাদের দেশে আইসোফ্লুরেন ব্যবহার হয়, সেভোফ্লুরেন ব্যবহার হয়। তবে ইন্ট্রাভেনাস ড্রাগস ব্যবহার করলে এই যে ট্রানজিশনটা হয়, এই ট্রানজিশন হচ্ছে ভেরি র্যাপিড, যার ফলে অত ভালো বোঝা যায় না। কিন্তু আপনি যদি হ্যালোথেন ব্যবহার করেন অবশ্যই আপনি এই স্টেজগুলো পাবেন। যদিও এক স্টেজ থেকে আরেক স্টেজে চলে যাওয়া ইথারের তুলনায় এইটা অনেক র্যাপিড হয়। স্লো হতে পারে, এটা নির্ভর করে পেশেন্টের রেসপিরেশন
ভেন্টিলেশনের ওপরে। সে বিষয়ে আমরা ইনহেলেশন অ্যানেস্থেটিক যখন পড়বো তখন আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আরেকটা জিনিস আমি একটু আগেই বলে রাখি, সেটা হচ্ছে এই যে পেশেন্টের যখন এমার্জেন্স হয়, অর্থাৎ অ্যানেস্থেটাইজড স্টেট থেকে সে যখন আবার রিকভারির দিকে যেতে থাকে, তখন কিন্তু স্টেজ 1, 2, 3, 4 যেটা আমরা আলোচনা করব এখন, তার রিভার্স ওয়েতে পেশেন্ট কিন্তু রিকভার করে। এখন যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে স্টেজ 1, স্টেজ অফ অ্যানালজেসিয়া, এখানে রেসপিরেশনটা কি রকম হয়। যখন আপনি হ্যালোথেন ধরলেন, আমরা সেভাবেই একটু আলোচনা করি। দেখবেন যে প্রথম পর্যায়ে রোগী যদি রিসেপটিভ হয়, ভায়োলেন্ট অথবা ফাইট না করে, তাহলে রেসপিরেশন রেগুলার রেসপিরেশন হবে এবং পিউপিল হবে ইউজুয়াল, স্বাভাবিক থাকবে। এখানে আপনি তেমন কোনো পরিবর্তন আপনি দেখবেন না। এরপরে যদি আপনি কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়াতে থাকেন অথবা কনসেন্ট্রেশন ঠিক রাখলেন, পেশেন্ট এবার স্টেজ 2 তে আসছে। স্টেজ 2 না আমরা জানি যে স্টেজ অফ এক্সাইটেশন অর এক্সাইটমেন্ট। এখানে রেসপিরেশনটা কি হয়? রেসপিরেশনটা হয় খানিকটা ইরাটিক, ইররেগুলার, কেমন? এবং এই সময়ে পেশেন্টের কি হয়? পেশেন্ট ব্রেথ হোল্ড করতে পারে, পেশেন্টের ব্রেথ হোল্ডিং হতে পারে, পেশেন্ট কিছুটা ফাইট করতে পারে, যেহেতু ওই যে স্টেজ অফ এক্সাইটমেন্ট বললাম আমরা। তো আমরা বুঝতে পারি যে এই সময় তার সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। তো সিম্প্যাথেটিক স্টিমুলেশন হলে যদি আপনি খেয়াল করেন, পিপুলারি ডাইলেটেশন পাবেন। এই স্টেজ 2 যেটা, এটা চলে যাচ্ছে, অ্যাচিভড হয়েছে কিভাবে বুঝবেন? এই সময়ে আইল্যাশ রিফ্লেক্স, যেটা আইল্যাশ রিফ্লেক্স ইজ লস্ট। ব্লিঙ্কিং হবে না যদি আপনি আইল্যাশ টাচ করেন। কিন্তু এই স্টেজেই দেখবেন অনেক সময় যদি আমরা অবজার্ভ করি বা আমাদের সিনিয়রদের সঙ্গে আলোচনা করি, তারা এই সময় পেশেন্টের ভমিটিং হয়, কাফিং হয়, ল্যারিঙ্গোস্পাজম হয়, এগুলো এই সময় ডেভেলপ করে। সুতরাং এই স্টেজটা হচ্ছে একটা বিপজ্জনক স্টেজ। কিন্তু যদি আপনি কন্টিনিউ করেন তাহলে পেশেন্ট চলে যায় স্টেজ 3 তে। স্টেজ 3 প্লেন 1। স্টেজ 3 প্লেন 1 এ কিন্তু রেসপিরেশন আবার অটোমেটিক হয়ে আসে। দেখবেন যে তার ইন্টারকস্টাল অ্যাক্টিভিটি এবং ডায়াফ্রামেটিক অ্যাক্টিভিটি বেশ ভালো। রেসপিরেশনটা রেগুলার, ভলিউম লার্জ, এবং এই সময়ে আমরা হয়তো দেখি না, অবজার্ভ পিউপিলটা আবার কনস্ট্রিক্টেড হয়ে আসে। এবং এই সময়ে যখন ফুললি ডেভেলপ করে প্লেন 1, তখন আইলিড রিফ্লেক্স লস্ট হয়। অর্থাৎ যদি আপনি আইলিড রিট্রাক্ট করার চেষ্টা করেন, তাহলে কোনো রকমের রেসপন্স আপনি পাবেন না। এবং এই সময় এই ভমিটিং, কাফিং এগুলো ডিপ্রেসড হয়। এরপরে পেশেন্ট চলে আসে প্লেন 2 তে। প্লেন 2 তে এই যে ইন্টারকস্টাল মাসল যে প্যারালাইসিস, দেখবেন যে আপনি যদি খেয়াল করেন তাহলে ইন্টারকস্টাল মাসল অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমে আসছে, ডায়াফ্রামেটিক অ্যাক্টিভিটি ঠিক আছে। এই সময়ে পিউপিলটা আবার একটু ডাইলেট করতে শুরু করে এবং কনজাংটিভাল রেসপন্স যেটা, রিফ্লেক্স যেটা, সেটা ডিপ্রেসড হতে শুরু করে। এবং অনেক সময় প্লেন 2 তে একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে ল্যাক্রিমেশনটা বাড়ে। সুতরাং যদি ইনহেলেশনাল ইন্ডাকশন করতে গিয়ে কোনো রোগীর চোখে পানি পড়তে থাকে, আগে ছিল না, হঠাৎ করে এলো, তাহলে আপনি খানিকটা আন্দাজ করতে পারেন যে পেশেন্ট স্টেজ 3 প্লেন 2 তে আছে।
তারপরেই পেশেন্ট চলে আসে প্লেন 3-তে। এই সময় ইনডোর প্যারালাইসিস অনেকখানি এস্টাবলিশড এবং রেসপিরেশন ডায়াফ্রামেটিক হয়ে আসে। তখনও পিউপিল আস্তে আস্তে ডাইলেট করতে থাকে এবং লাইট রিফ্লেক্স লস্ট হয়, এবং এই সময়ে ল্যাক্রিমেশন কমে আসে এবং ল্যারিঞ্জিয়াল রিফ্লেক্স, যেটা আমরা বলি যে কোনো রকমে যদি ওরাল এয়ারওয়ে অথবা নেজাল এয়ারওয়ে দেওয়া হয় তাহলে গ্যাগ রিফ্লেক্স ওই সময় আর তেমন কাজ করে না। সুতরাং আমরা বুঝতে পারি যে যখন এই স্টেজ 3 প্লেন 3-তে চলে এলো, এই সময়টায় যদি আপনি ওরাল এয়ারওয়ে অথবা নেজাল এয়ারওয়ে দিতে চান এয়ারওয়ে মেইনটেনেন্স জন্য, তাহলে এই সময়টা স্টেজ 3 প্লেন 2 পরেই ভালো। তারপর আমি জায়গাটা একটু মুছে নেই। প্লেন 4-এ আপনি যেটা দেখবেন যে ইররেগুলার ডায়াফ্রামেটিক মুভমেন্ট, রেসপিরেশন আস্তে আস্তে শ্যালো এবং নিয়ার অ্যাবসেন্ট। এবং এই সময় ক্যারিনাল রিফ্লেক্সও লস্ট হয়। সুতরাং যদি ইনহেলেশনাল টেকনিকে কিন্তু অনেক জায়গায় বাচ্চাদের ইন্টুবেট করা হয়, তাহলে এই লেভেলে এসেই যখন ক্যারিনাল রিফ্লেক্স লস্ট তখন টিউব দেওয়া সম্ভব। এরপরে স্টেজ 4, সেখানে কোনো পেশেন্টের রেসপিরেশন থাকে না, হার্ট রেট ক্রমাগত কমতে থাকে, প্রেশার কমতে থাকে, খেয়াল না করলে পেশেন্ট মে লিড টু ডেথ। তো এই যে জিনিসটা বলা হলো এটা আপনারা বইতে পাবেন এবং নিজেও লিখে নিতে পারেন। যদি আপনি অবজার্ভ করতে শুরু করেন, 10 জন 20 জন রোগী দেখেন ডিউরিং এমার্জেন্স অথবা ডিউরিং ইন্ডাকশন, ইনহেলেশনাল ইন্ডাকশন, তবেই আপনি এটা সহজে শিখতে পারবেন বলে আমার মনে হয়। এবং আমি মনে করি যে একজন ট্রেনি হিসাবে বিশেষ করে এমার্জেন্সির সময় স্টেজগুলো যদি কেউ অ্যাসেস করতে পারে, তাহলে অনেক পেশেন্টের, বাচ্চাদের বিশেষ করে ডিফিকাল্টি এয়ারওয়ের ক্ষেত্রে এবং কোএক্সিস্টিং ডিজিজ লাইক আইএসডি, হাইপারটেনশন অথবা নিউরোসার্জারির ক্ষেত্রে এক্সটুবেশনটা অনেক বেশি দক্ষতা সম্পন্ন ভাবে করা সম্ভব। তাহলে আমি যে জিনিসটা আজকে হাইলাইট করার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে পরীক্ষার হলে যখন ইনহেলেশনাল ইন্ডাকশন সম্পর্কে প্রশ্ন করা হয়, তখন অধিকাংশ পরীক্ষার্থী যেভাবে উত্তর দেওয়া থেকে একটু বিরত থাকেন, তাতে মনে হয় যে এই জিনিসটা তারা হয়তো ওইভাবে চর্চা করেন না বা করেননি, করে আসেননি, কিন্তু করা খুব জরুরি। এখনো আমাদের শিক্ষক যারা আছেন, যারা পরীক্ষায় বসেন, আমাদের শিক্ষক যারা, তারা কিন্তু এই জিনিসগুলোর গুরুত্ব অনুধাবন করেন না, আমরাও করি। এই কারণে পরীক্ষার্থীদের প্রতিদিনকার কাজের ভিতর দিয়ে এই জিনিসটা শিখে নেওয়া দরকার। এখন তখন প্রশ্ন ওঠে যে ইনহেলেশনাল ইন্ডাকশনের ইন্ডিকেশন কি কি? ইনহেলেশনাল ইন্ডাকশনের এখনো ইন্ডিকেশন অনেক আছে, যেমন একটা হচ্ছে যে পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়া, পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়া এর একটা গুরুত্ব আছে। 2 নম্বর হচ্ছে পেডিয়াট্রিক অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে যদি আইভি অ্যাক্সেস না পাওয়া যায়, সেই ক্ষেত্রে ইনহেলেশনাল ইন্ডাকশন করেই তারপর বাচ্চাকে আইভি অ্যাক্সেস করাটা অনেক জায়গায় এখনো করা হয়, কিন্তু প্রিমেডিকেশনের উন্নতি হওয়ার কারণে এইটার গুরুত্বটা অনেক কমেছে। প্রিমেডিকেশন কি? আমরা জানি যে ইন্ট্রানেজাল অথবা ওরাল মিডাজোলাম, এটা খুবই একটা ভালো ওষুধ, যে বাচ্চাকে আমরা যে আইভি অ্যাক্সেস করার জন্য এটা ব্যবহার করা হয়, এবং পাশাপাশি এমলার ব্যবহারও এই ক্ষেত্রে ভূমিকা পালন করে। কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে পেডিয়াট্রিক পেশেন্ট হয়তো ফাইট করছে না, কিন্তু তার ভেনাস অ্যাক্সেস
আমি পাচ্ছি না। দেখা যায় ইনহেলেশনাল ইন্ডাকশনের কারণে সে কথাটা আমরা পরে আসবো যে ভেনাস ভেনোডাইলেশন পাওয়া সম্ভব এবং আইভি অ্যাক্সেস ইজিয়ার হয়। এরপরে ইন্ডিকেশনটা রয়েছে সেটা হচ্ছে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। এপিগ্লটাইটিস এর ক্ষেত্রে এর গুরুত্ব আছে। লোয়ার এয়ারওয়ে অবস্ট্রাকশন উইথ ফরেন বডি, আমাদের বক্ষব্যাধি হাসপাতালে যে অ্যানেস্থেটিস্ট বন্ধুরা আছেন তাদের ডিল করতে হয় উইথ ফরেন বডি এপিগ্লটাইটিস। আর কোথায় ব্রঙ্কোপ্লুরাল ফিস্টুলা অথবা সারফেস সার্জারির ক্ষেত্রে অনেকেই ব্যবহার করে থাকেন, ইনারশনাল অ্যানেস্থেসিয়া ব্যবহার করে থাকেন মাইনর সার্জারি। এরপরে যে জিনিসটা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে হাউ টু অ্যাচিভ দ্যাট ইনহেলেশন ইন্ডাকশন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে টেকনিকটা কি হওয়া উচিত। বইপত্র এগুলো আছে এবং প্রত্যেকটা শিক্ষা কেন্দ্রে যেখানে আপনারা পড়াশোনা করছেন, কাজ শিখছেন, সেখানকার নিজস্ব টেকনিক আছে। তবে থিওরিটিক্যালি এইভাবে বলা যায় যে 70% নাইট্রাস অক্সাইড প্লাস 30% অক্সিজেন অথবা 50-50, এর সঙ্গে গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ ইনহেলেশনালস। গ্র্যাজুয়াল ইনক্রিজ কিরকম? 0.5% পার, লেখা আছে পার ফিউ ব্রেথস। আমি একটা আর্টিকেল পেয়েছিলাম 4 to 5 ব্রেথস। এটা একটা ভালো, প্রতি 4টা বা 5টা ব্রেথ নেওয়ার পরে আপনি স্টার্ট করেছিলেন 0.5% দিয়ে, 4 ব্রেথ পরে 1%, 4 ব্রেথ পরে 1.5%, 4 ব্রেথ পরে 2%, ইত্যাদি ইত্যাদি। একই সঙ্গে আপনাকে যেটা অবজার্ভ করতে হবে সেটা হচ্ছে ডেপথ অফ অ্যানেস্থেসিয়া, যেটা আমরা গুইডাল স্টেজেস অফ অ্যানেস্থেসিয়াতে আলাপ করলাম। যেমন আছে গ্র্যাজুয়াল ইনক্রিজ, তেমনি আরেকটা আছে ওভার কনসেন্ট্রেশন। কিরকম সেটা? সেটা হচ্ছে কোনো কোনো অ্যানেস্থেটিস বা কোনো কোনো বইয়ে দেখা যায় স্টার্ট উইথ 5%। 5% কি? আমি হ্যালোথেনের কথা বলছি, অথবা 8% সেভোফ্লুরেন। সেভাবেও করা হয়, প্রত্যেকটারই ভালো মন্দ দিক আছে, সেগুলো আপনারা একটু পড়ে নেবেন, আমরা অত ডিটেইলস আলোচনা এখানে যাব না। আরেকটা টেকনিকের কথা আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে সিঙ্গল ব্রেথ ইন্ডাকশন। সিঙ্গল ব্রেথ ইন্ডাকশন সেটা কি রকম? সেটা হচ্ছে একটা 4 লিটার ব্যাগ mixed with 100% oxygen, 5% halothane or 8% sevoflurane। এটা দিয়ে যদি একটা ভাইটাল ক্যাপাসিটি ব্রেথ নেওয়ানো যায়, অর্থাৎ শ্বাস ছেড়ে পুরো লাংসটাকে ভরে দেওয়া যায়, তাহলে ইন্ডাকশন হওয়া সম্ভব 20 to 30 সেকেন্ডস। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে ইন্ডাকশন হয়ে যাবে। আপনার স্টেজ 3, প্লেন 3 অথবা প্লেন 4 আপনি অ্যাচিভ করবেন। অ্যান্ড ইট লাস্টস, ওই এক ব্রেথে বলা হয় যে 50 to 60 সেকেন্ডস পেশেন্ট মে বিকাম অ্যানেস্থেটাইজড। ইনহেলেশনাল ইন্ডাকশন এভাবে করা সম্ভব। সুতরাং এই জিনিসগুলো গ্রেডেড বা গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স অথবা সিঙ্গল ব্রেথ টেকনিক, এগুলো যেহেতু আপনারা মেডিকেল কলেজে শিক্ষা নিচ্ছেন, আপনাদের উচিত হবে যে এইগুলো একটু চর্চা করা সিনিয়রদের উপস্থিতিতে। এখন ইনহেলেশনাল ইন্ডাকশন এটা ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে অ্যাসেস করব বলা হয়, জিজ্ঞাসা করা হয় যে ডেপথ অফ অ্যানেস্থেসিয়া আপনি কিভাবে অ্যাসেস করবেন। উত্তর একটা হচ্ছে ক্লিনিক্যালি,
আর হচ্ছে ইনভেস্টিগেশন যেগুলো আছে, মনিটরিং ফ্যাসিলিটি, সেগুলো ব্যবহার করে। আমাদের জন্য আমাদের দেশে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট খুব জরুরি। কিভাবে আমরা অ্যাসেস করতে পারি? একটা হচ্ছে যেটা আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে বাই ফলোইং স্টেজেস অফ অ্যানাস্থেসিয়া, আর একটা হচ্ছে সায়েন্স অফ লাইট অ্যানাস্থেসিয়া। সায়েন্স অফ লাইট অ্যানাস্থেসিয়া কি কি আছে আপনারা দেখবেন যে একটা হচ্ছে মুভমেন্ট। পেশেন্ট যদি অ্যানেস্থেটিস না হয় তাহলে তার মুভমেন্ট পাবো আমরা, নাম্বার 1। নাম্বার 2, আমরা দেখবো যে তার হার্ট রেট বাড়ছে, তার বিপি বাড়ছে, তার সোয়েটিং হচ্ছে, ল্যাক্রিমেশন। আরো লাইট প্লেনে যদি পেশেন্ট চলে আসে তাহলে কি হতে পারে? ল্যারিঙ্গোস্পাজম, ব্রঙ্কোস্পাজম, ভমিটিং ইত্যাদি ইত্যাদি। আর কি? আর হচ্ছে আমরা ইদানিং খুব পপুলার, সেটা হচ্ছে ইভোক পটেনশিয়াল আমরা অ্যাসেস করতে পারি। কিন্তু আমাদের দেশের শিক্ষকরা এখনো কিন্তু চান যে এই জিনিসগুলো আমাদের শিক্ষার্থী যারা আছে তারা জানে কিনা, তারা ফলো করে কিনা, এটা বোঝার চেষ্টা করে। মনে রাখবেন যে আপনি এগুলো মুখস্থ করতে পারেন, কিন্তু শিক্ষক কিন্তু ঠিকই বুঝতে পারবেন যে আপনি আপনার দৈনন্দিন যে অ্যানেস্থেসিয়া শিক্ষা বা প্র্যাকটিস, সেখানে এগুলো ফলো করেন কিনা, অবশ্যই ধরতে পারবেন। তো সেই জন্যে এই জিনিসগুলোর দিকে আপনারা একটু ভালো নজর দেবেন, এবং আমার বিশ্বাস তাতে দৈনন্দিন যে শিক্ষা, সেই শিক্ষার উন্নতি হবে, এবং একই সময়ে পরীক্ষার হলে যে উত্তর দেওয়া, সেই উত্তর দেওয়াটা অনেক বেশি কনফিডেন্টলি আপনাদের পক্ষে দেওয়া সম্ভব। আমি মোটামুটি শেষের দিকে চলে এসেছি। আরেকটা জিনিস আলোচনা করে আমি শেষ করব। সেটা হচ্ছে যে কোশ্চেন করা হয় যে হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে ইন ইউর অপারেটিং রুম। হাউ টু স্টার্ট, হাউ ডু ইউ স্টার্ট, কিভাবে আপনি সকালবেলা এসে অপারেটিং রুমে কাজ শুরু করেন? তো আকস্মিক ভাবে এই উত্তরটা দিতে অনেকে হকচকি যায়। তা আমি আপনাদেরকে, এটা অনেকেই জানেন, তবু আমি মনে করি যে এটা ফলো করা উচিত, এই নেমোনিক্সটা। সোপমি অথবা এমএস মিসমেইডস, সহজে মনে থাকবে যে আমি ওটিতে ঢুকে যে কাজ করি, আই সি দি পেশেন্ট অ্যান্ড আই সি আদার থিংস। ভালো, পেশেন্ট কি করে আমরা দেখি অপারেশনের আগে, সে আলোচনা আমরা যাচ্ছি না, কিন্তু আমি ওটিতে যে জিনিসগুলো দেখি সেটা হচ্ছে ফাংশনিং সাকশন মেশিন, আমি দেখি সোর্স অফ অক্সিজেন, আমি দেখি এয়ারওয়ে অ্যান্ড এয়ারওয়ে অ্যাডজাংশনস। এর মধ্যে আসে গুইডেলস এয়ারওয়ে বলি, অরোফেরেঞ্জিয়াল এয়ারওয়ে বলি, অথবা বলি নেজাল এয়ারওয়ে বলি, এলএমএ বলি, এন্ডোট্রাকিয়াল টিউব ইত্যাদি ইত্যাদি। দেন পি ফর ফার্মেসি, আমি ওষুধপত্র দেখি, ওষুধপত্রের আলোচনায় আমি আসছি। আমি দেখি মনিটর, আর আমি কনফার্ম করি এক্সপার্ট হেল্প। কোথাও বলা আছে এসোফেজিয়াল ইন্টুবেশন ডিটেক্টর, আমাদের জন্য ই ফর এক্সপার্ট হেল্প, অ্যান্ড হিয়ার ইজ মনিটর। এই মনিটরের মধ্যে যা যা আছে, পালস অক্সিমিটার থেকে শুরু করে, যদি পালস অক্সিমিটার এখন খুবই অ্যাভেলেবল, মাল্টি মনিটর অনেক হসপিটালে আছে, সেগুলোর কথা আমাদের আমরা ব্যবহার করি, কোনটা কোনটা ব্যবহার করি সেটা নিশ্চয়ই আমাদের স্মরণে থাকে। আর হচ্ছে এই প্রসঙ্গে আমি একটা মনিটরের কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে এসোফেজিয়াল স্টেথোস্কোপ। এটা অন্যান্য দেশে পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে আমরা এটা বানিয়ে নিতে পারি। কিভাবে? আপনি একটা এনজি টিউব
এনজি টিউব। এনজি টিউবের মাথায় যদি আপনি একটা গ্লাভসের যে একটা ফিঙ্গার কেটে বসিয়ে নেন এবং আপনি সুচার ম্যাটেরিয়াল দিয়ে ভালো করে বেঁধে দেন যাতে এটা ডিসলজ না হয়, এবং এই যে এনজি টিউবের যে আপনার ডিজিটাল এনডি বলি, তার সঙ্গে আপনি আপনার যে স্টেথোস্কোপ আছে, স্টেথোস্কোপের টিউবটা আপনি অ্যাটাচ করেন সম্ভব, তাহলে এটা একটা এসোফেজিয়াল স্টেথোস্কোপ হওয়া সম্ভব। এবং এটা আমরা যখন ট্রেনিং করেছি তখন এত বেশি মনিটর ছিল না, কিন্তু তখন এই এসোফেজিয়াল স্টেথোস্কোপ আমাদের ভীষণ হেল্প করেছে। এটা সুবিধা, এই দেখবেন মর্গানে এটা খুবই হাইলাইটেড একটা মনিটর, যেটা হার্টের খুব কাছে থাকে, যার ফলে আপনি যেমন একই সঙ্গে এয়ার এন্ট্রি টের পান, তেমনি একই সঙ্গে হার্ট সাউন্ডের ফলো করে আপনি যেটা অভ্যাসের কারণে এবং দক্ষতার কারণে হিমোডাইনামিক স্ট্যাটাস, তার ফ্লুইড ভলিউম স্ট্যাটাস আপনি ভালো বুঝতে পারবেন। এটা আপনারা মর্গান থেকে এই অংশটা দেখে নেবেন, এবং আমার বিশ্বাস অনেকে উৎসাহিত হবেন এটা ব্যবহার করার ক্ষেত্রে। একইভাবে সোপনি যেমন আপনি ফলো করতে পারেন, কোন কোন দেশে এটা একটু পপুলার, আমেরিকায় যেমন এমএস মিস মেক্স পপুলার। হিয়ার M for machine, S for suction apparatus, M for monitors, A for airways, I for intravenous line, and D for drugs, and last S for situation. অর্থাৎ অন্যান্য ইলেকট্রিসিটি সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, এগুলোর দিকে আপনি যদি মেডিকেল কলেজে আপনি তো প্রয়োজন ফিল করেন না, কিন্তু আপনি যখন এখান থেকে সদর হাসপাতালে যাবেন তখন এই সিচুয়েশনের দিকে অবশ্যই আপনার নজর দিতে হবে। এখন এই ড্রাগস এর বিষয়ে একটা জিনিস বলেই আলোচনা আজকে শেষ হবে, যে কি কি ড্রাগস আপনি প্রস্তুত করেন। অনেক সময় এইভাবে প্রশ্ন করা হয় যে আপনি যে দিন শুরু করেন কি কি ওষুধ আপনি রেডি করেন, একটু বলেন। তো ওষুধ আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া এবং রিজিওনাল অ্যানেস্থেসিয়া প্রোভাইড করি। তাহলে কিছু কিছু ওষুধ আছে, those are regular or routine, regularly we use that, আর কিছু কিছু আছে হচ্ছে এমার্জেন্সি। জেনারেল অ্যানেস্থেসিয়ার জন্য কিছু ওষুধ আছে আমরা রুটিনলি ব্যবহার করি, যেমন ইন্ডাকশন এজেন্ট আমরা থাইপেন্টাল ব্যবহার করি। আমরা অ্যানালজেসিক্স হিসাবে ব্যবহার করি অপিওয়েড গ্রুপের কোন ওষুধ। আমরা ব্যবহার করি নিউরোমাসকুলার ব্লকিং এজেন্টস। আমরা ব্যবহার করি রিভার্সালস, এটা রেগুলার। কিন্তু কিছু এমার্জেন্সি ওষুধও আছে। তার আগে আমরা রিজিওনালের জন্য কি ব্যবহার, ধরা যাক এটা সেন্ট্রাল নিউরোঅ্যাক্সিয়াল ব্লক স্পাইনাল, তাহলে তার জন্য আমরা ব্যবহার করি বুপিভাকেইন হেভি 0.5%। এমার্জেন্সি ওষুধ কি? এমার্জেন্সি ওষুধের সবচেয়ে বড় জিনিস আপনারা দেখবেন যে লিস্ট স্মল। কিরকম দেখেন, আমরা কি কি ওষুধ রেডি রাখি। আমরা ওষুধ রেডি রাখি এপিনেফ্রিন, আমরা ওষুধ রেডি রাখি অ্যাট্রোপিন, আমরা ওষুধ রেডি রাখি এফিড্রিন, তাই তো কমনলি। তাহলে লিস্ট কম, এদের দাম কম, কিন্তু লাইফ সেভিং, সারা জীবন আমরা মনে রাখি এবং রাখবেন আপনারা। তো প্রায় রিজিওনাল অ্যানেস্থেসিয়াতেও সেগুলো এই ঘরে সেগুলো সুইচ করে। কিছু কিছু এক্সট্রা ওষুধ লাগতে পারে, সেটা যদি আপনি দেখেন যেগুলোকে বলা হয় অ্যাডজাংক্টস।
অ্যাডজাংশটস কি রকম? অ্যাডজাংশট টু অ্যানেস্থেসিয়া আপনি মর্গানে এটা আমরা পড়ি, সেখানে এন্টিমেটিক আমরা এন্টিমেটিক রাখি, ক্যালসিয়াম ব্যবহৃত হয় ইনসুলিন, ব্যবহৃত হয় ডেক্সামিথাসোন ইত্যাদি ইত্যাদি, যেগুলো নানান সিচুয়েশনে লাগে। সুতরাং যখন এটা কিন্তু অনেক সময় একটু চেক করার জন্য কতটা কনফিডেন্ট এবং স্মার্ট আপনি জিজ্ঞাসাবাদে কি কি ওষুধ ব্যবহার করেন, যদি আপনি এভাবে বলতে পারেন তবে শিক্ষক বুঝবেন, পরীক্ষক বুঝবেন যে না আপনি একটা স্ট্রাকচারড ওয়েতে আপনার ট্রেনিংটা করছেন এবং আপনি করেন। তো আমি প্রায় 50 মিনিট হয়ে গেল, আজকে এখানেই আমি শেষ করব। আগামী শুক্রবারে আবার আমাদের আরেকটা ক্লাস আমি করানোর চেষ্টা করব। সেক্ষেত্রে কি পড়াবো সেটা হয়তো যারা এই হোস্টের দায়িত্ব পালন করছেন তাদেরকে আমি জানিয়ে দেবো। তো মোটামুটি আজকে আমরা যেটা পড়লাম কিছু ডেফিনিশন, component, steps, stages of anesthesia, and how we start our operating room. আমার মোটামুটি বলা এখানেই শেষ। মন দিয়ে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আমরা ক্লাসটা শেষ করছি। ঠিক আজকের আছে। ক্লাসে যদি স্যার কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে স্যার, তাহলে আমরা নেক্সট শুক্রবারে সেই প্রশ্নগুলো নিতে পারবো কিনা স্যার? হ্যাঁ, অসুবিধা নাই, যদি এর মধ্যে কেউ আগে পার্সোনালি জানিয়ে দেয় তবে ভালো, গুছিয়ে উত্তর দেওয়া যাবে, সময় নেই, অসুবিধা নাই। সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you. থ্যাংক ইউ স্যার। সবাইকে পার্টিসিপেট করার জন্য থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আশরাফ। নেক্সট ক্লাসেরটা জানিয়ে দেওয়া হবে তাহলে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু thank আলাইকুম। you so much. ওয়ালাইকুম আসসালাম।